বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মহান রবের কাছে আত্মসমর্পণ, হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা, এক আজানে জোহর আসরের নামাজ। আল্লাহু আকবার। রাতে মুজদালিফায় অবস্থান, কাল জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি, হজ ব্যবস্থাপনায় প্রথমবার এআই প্রযুক্তি ব্যবহার, মুসল্লিদের সন্তোষ। যে তাঁবুতে আছি, সুযোগ সুবিধা ভালো আছে, যে মানুষজন এসি এবং তাঁবুর মধ্যে থেকে ইবাদত বন্দেগী করছেন। সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করতেছে, সকল মুসলিম উম্মার জন্য। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হাজ্জে মাবরুর নসিব করুক, সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন। যুদ্ধ শেষ করার আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাতের দাবি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধে চরম ভোগান্তিতে মুসলমানরা। গরুর হাট বন্ধ হওয়ায় ছাগল, ভেড়া ও দুম্বায় ঝুঁকছেন অনেকে, দাম বেড়েছে কয়েক গুণ। পবিত্র হজের খুতবায় ক্ষমা ও রহমত কামনা করলেন হাজিরা। এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন 16 লাখের বেশি হাজি। রাতে মুজদালিফায় অবস্থান করবেন তারা। কাল সকালে জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় পশু কোরবানি দেবেন হাজিরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট। আজ লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন মদিনার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব শায়েখ ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে তিনি বলেন, আমরা আল্লাহর নির্দেশে ফরজ ইবাদত হজ পালনের জন্য এই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছি। আমাদের সর্বপ্রথম পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এক আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। আলাইহি ওয়া আলা আলিহি। তিনি আরো বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এ বিষয়ে সাক্ষ্য দেয়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেয়া, সক্ষম হলে হজ করা, আল্লাহর জন্যই সব ইবাদত করা। আল ইসতিদাদু লিয়াউমিল কিয়ামah। খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আপনি গোটা বিশ্বের মুসলিমদের হেফাজত করুন, সমস্ত বিপদ আপদ থেকে তাদের রক্ষা করুন, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের উপর সাহায্য করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পরে মসজিদে নামিরায় এক আজানে জোহর ও আসর নামাজ আদায় করেন হাজিরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজ এই আরাফার দিনে হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিয়ানমারে শান্তি আলোচনার প্রস্তাব ভেস্তে যেতেই সীমান্ত পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরু করেছে জান্তা সরকার। নতুন সেনাপ্রধান ইয়ে উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে অভিযান। বিশেষ করে হেভি রেয়ার আর্থ খনির নিয়ন্ত্রণ ঘিরে কোচিন রাজ্যে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। বিশ্লেষকদের মতে হারানো বাণিজ্য করিডোর পুনরুদ্ধারের এই চেষ্টা দেশটির গৃহযুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে সহযোগিতা বাড়াতে নতুন কাঠামো চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। স্থানীয় সময় মঙ্গলবার চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতের নয়াদিল্লিতে কোয়াডভুক্ত 4 দেশের বৈঠকের পরই চুক্তি সই করেছে দুই দেশ, যার আওতায় খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পুনর্ব্যবহারে যৌথ সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালের নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করাই দুদেশের অভিন্ন লক্ষ্য। অনুষ্ঠিত কোয়াড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পেনি ওং এবং জাপানের তোশিমিৎসু মোতেগি। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাত করা হয়েছে।
কাতারে আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। একই সময়ে লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে, হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চুক্তির পর 30 দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে, পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয়, সাময়িক যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরো জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 70টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত 3185 জন নিহত হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ড্রোন শো চলাকালে হঠাৎ মাঝ আকাশ থেকে পানিতে পড়ে যায় অন্তত 90টি ড্রোন। স্থানীয় সময় সোমবার সিডনির ডার্লিং হারবারে বার্ষিক ভিভিড সিডনি উৎসব চলাকালে ঘটনা ঘটে। দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় পরবর্তী আরও 2টি শো। স্টার বাউন্ড নামের ড্রোন প্রদর্শনীতে অংশ নেয় প্রায় 1000 ড্রোন। তবে শো শুরুর কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ককল বে এলাকার পানিতে পড়ে যায় বেশ কিছু ড্রোন। শো পরিচালনাকারী যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান স্কাই ম্যাজিক বলছে, উড্ডয়নের পর হঠাৎ রেডিও ফ্রিকোয়েন্সি পরিবেশে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়, ফলে ড্রোনগুলোর অবস্থান নির্ণয়ে সমস্যা দেখা দেয়। এতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কয়েকটি ড্রোন জরুরি অবতরণ প্রক্রিয়া চালু করে। আয়োজকরা বলছেন, পুরো ঘটনার তদন্তে সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে চলছে ব্যাপক ধরপাকড়। গত একদিনে রাজ্যের 2 এলাকায় অন্তত 11 জনকে আটক করা হয়েছে। রোববার মুর্শিদাবাদের বিদুপুর এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 7 জনকে আটক করে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। একই দিন হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে ওঠার সময় 4 সন্তান সহ এক দম্পতিকে আটক করে রেল পুলিশ। প্রশাসনের দাবি, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। পরে তাদের স্থানীয় হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। বেলজিয়ামে ট্রেনের সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ফ্লেমিশ অঞ্চলের বুগেনহাউটে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের জানায়, বাসটি ব্যারিয়ার নামানো অবস্থায় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসে অন্তত 7 জন শিশু, চালক ও 1 জন সহকারী ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অঞ্চলটির শিক্ষামন্ত্রী। নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ইবোলার নতুন প্রাদুর্ভাব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে উগান্ডা হয়ে এখন আন্তর্জাতিক উদ্বেগে পরিণত হয়েছে। সন্দেহভাজন মৃতের সংখ্যা 220 জন ছাড়িয়েছে আর 900-র বেশি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এরই মধ্যে ইতালির মিলানে উগান্ডা ফেরত 2 জনের মধ্যে সন্দেহভাজন ইবোলা উপসর্গ ধরা পড়ায় ইউরোপেও উদ্বেগ বাড়ছে। চীনের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন।
নিখোঁজ রয়েছেন 11 জন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাটের পাশাপাশি ডুবে গেছে বাড়িঘর, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যা কবলিতদের উদ্ধারে চলছে অভিযান। এছাড়া রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ভূমিধসের কারণে ধ্বংস হয়ে গেছে বহু বাড়িঘর। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্পে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শক্তিশালী ভূমিকম্পে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির আন্তোফাগাস্তা অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল কালামা শহরের দক্ষিণে প্রায় 31 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত 101 কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। কম্পনটি আশপাশের বিভিন্ন এলাকাতে অনুভূত হয়েছে। চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস জানায়, এই কম্পনে সুনামি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় 2/3 বেশি আসন জিতে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। হিন্দুত্ববাদী রাজনীতির জন্য পরিচিত এই দলটি ক্ষমতায় আসাতে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অনেকেই আশঙ্কিত। সেই ভয়টা তো লাগছেই যে নাম উঠলো না, ধরো আমি এখানকার মানুষ, তবু আমার নামটা কাটা গেল, ভয় লাগছে, একটু লাগছে না তা নাই, একটু লাগছে ভয়। সরকার বদল হয়েছে, কেমন করে কি করবে, মানে আমাদের তো শরীর খারাপ হয়ে যাচ্ছে এইসব চিন্তা করে। বলছে যে তা আমরা এই দেশের বাসিন্দা নয়, বাইরে দেশে আমাদের নিয়ে চলে যাবে, তো এইসবের জন্য তো আমাদের তো অসুবিধা হচ্ছে। আমিও তো এই দেশের বাসিন্দা, তো আমার নাম কেন উঠলো না? আমার নামও চাই, আমার এই সরকার থেকে আমার অধিকারগুলোও চাই। মুসলিম সম্প্রদায়ের অনেকের নামই যেহেতু নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের মনের মধ্যে জাঁকিয়ে বসেছে দেশ ছাড়া হওয়ার ভয়। হয়তো আমার এই নাম কেটে গেছে, তো আমি কি দেশের বাসিন্দা নয়? হ্যাঁ, আমি তো এই দেশেই মানুষ, আমি তো এই দেশেই জন্ম। হ্যাঁ, তো আমি কেন এই দেশের সুখ সুবিধা পাবো না? নতুন সরকার এইছে বলে কি আমি বাতিল হয়ে গেলাম দেশ থেকে? হ্যাঁ, আমার এসআইআর এর নামও চাই এই সরকার থেকে আবেদন, আর আমার দেশের প্রতি যেগুলো আমার সবাই পাচ্ছে সেগুলো আমিও চাই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে জনসংখ্যার 27% বেশি মুসলিম। নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর পর দেখা গেছে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়ার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলিতেই সবচেয়ে বেশি নাম বাদ গেছে। নতুন সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই জানিয়েছেন, যাদের নাম কাটা গেছে সরকারি প্রকল্প থেকেও তাদের বাদ রাখা হবে। তবে কলকাতায় অনেক মুসলিমই বলছেন, সরকারি নীতি বা প্রকল্প হওয়া উচিত সবার জন্য সমান। রং না দেখে, জাতি বর্ণ নির্বিশেষে কিছু না দেখে যদি আমাদের পাশে যদি আজকের আসে, আমরা কেন তাদের সাপোর্ট করবো না? আমরা 5 বছরের জায়গায় আরো 20 বছর দেবো, আমরাও তার সঙ্গে থাকবো। তবুও ওখানে তোরা সবাই গিয়ে একসঙ্গে হয়ে যাচ্ছে, আর আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জাত নিয়ে আর পার্টি নিয়ে আমরা ঝগড়া করছি, আমরা মারামারি করছি, আমাদের রক্তপাত হচ্ছে, আমরা মানে হসপিটালে যাচ্ছি, তাও হসপিটালে কি যাবো? হসপিটালে গরিবদের জন্য কিছু নেই। বিজেপি বরাবর অভিযোগ করে এসেছে, বিগত তৃণমূল কংগ্রেস সরকার মুসলিম তোষণের নীতি নিয়ে চলেছে, তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু এখন বিজেপির আমলে সংখ্যালঘুদের ভয়টা অন্য দিক থেকে। তৃণমূল স্তরে একটা আশঙ্কা তৈরি হচ্ছে বা একটা হচ্ছে গিয়ে মানে ভয় তৈরি হচ্ছে, কারণ প্রথম থেকেই ধরুন অনুপ্রবেশকারীদেরকে নিয়ে কিভাবে মন্তব্য করা হয়েছে বা হচ্ছে মানে মুসলিমরা যেটাকে নিজেদের পরিস্থিতি থেকে যেভাবে দেখছেন, বা ধরুন যারা বিজেপির এখানকার রাজ্য স্তরের কর্মী তারাও কিন্তু অনেকবার মেনশন করেছেন। তো একে তো হচ্ছে মুসলিমরা ধর্মীয়ভাবে মানে সংখ্যালঘু, এখানে তাদের মধ্যে তো এমনি একটা ইনসিকিউরিটি আছে, ভয় আছে। কিন্তু অন্যদিকে বিজেপি যেহেতু মানে ঘোষণা করা এক ধরনের রাজনৈতিক দল, যারা হিন্দুত্ববাদী এবং যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে বা হিন্দু রাষ্ট্রের কথা স্বপ্ন দেখে, এবং আমার মনে হয় বিজেপি যেমন বারবার এই ইলেকশনের আগে বলেছিল যে বেঙ্গলেও হচ্ছে বিজেপি শাসন এস্টাবলিশ করতে হবে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে ধর্মীয় সংখ্যালঘুদেরকে একটু আশঙ্কার মধ্যে বোধহয় ফেলে দিয়েছে, তারা ভয় পাচ্ছেন। পশ্চিমবঙ্গে জেতার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সীমান্তে তার ভাষায় অনুপ্রবেশ রোখাই হবে তার অগ্রাধিকার।
घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। আর কথিত বাংলাদেশীয় রোহিঙ্গাদের কথা বলে বিজেপি যে আদতে মুসলিমদেরই বোঝাতে চায় তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে জিতেই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ওখানকার মুসলিমরা কট্টরপন্থী, তিনি হিন্দুদের ভোটেই জিতেছেন এবং শুধু হিন্দুদের জন্যই কাজ করবেন। नंदीग्राम का हिंदू जनता फिर मुझे जिताया, वहाँ मुसलमान वोट पूरा के पूरा टीएमसी को मिला। ये लोग बहुत कट्टरवादी, इसलिए मेरा मार्क ठीक है, मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। তার নতুন সরকার ক্ষমতায় এসেই একের পর এক যেসব সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে। কোরবানির ঈদের ঠিক আগেই গবাদি পশুর মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ হয়েছে। রাস্তার ওপর ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে, তবে কিছু বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় থাকবে বলেও জানানো হয়েছে। নতুন আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু দায়িত্ব নিয়েই জানিয়েছেন রাজ্যে অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা হবে। বেআইনি স্থাপনা ভাঙতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বুলডোজার, যার তুলনা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে। প্রতিবাদও হচ্ছে পাশাপাশি। দিন কয়েক আগে কলকাতার পার্ক সার্কাস এলাকায় বুলডোজার রাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানো বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য দাবি করছেন বুলডোজার সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের অবদান, তাদের নয়। না, বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিবি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, চড়। একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল? গাড়ি ভেঙেছি, হাত পা ভেঙেছি, এবার মাথা গুঁড়িয়ে দেবো। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে। এদিকে রাজ্যের বিজেপির নতুন স্লোগান ভয় আউট ভরসা ইনেও আস্থা রাখছেন অনেক মুসলিম, যারা এখনই নতুন সরকারে আস্থা হারাতে রাজি নন। सरकार आती जाती है, ये नया सरकार आया है, ये डेवलपमेंट करने के बात किया, डेवलपमेंट जरूर होगा। दिस इज नॉट अ मैटर ऑफ हिंदू मुस्लिम, दिस इज अ मैटर ऑफ पार्टी। और अपोजिशन का साथ उसको क्या करना है वो करे, इसमें मुसलमान तो भागीदारी नहीं है। दे आर वोटेड, वी आर वोटेड। उससे पावर में आया है, वो डेवलपमेंट करे, आगे जाए। सबसे बेहतरीन बात है कि ये सेंटर और स्टेट दोनों मिल जाएगा तो डेवलपमेंट हो जाएगा, क्योंकि 50 इयर्स से हम लोग सेंटर के साथ नहीं जुड़े हैं और यहाँ पे डेवलपमेंट एकदम नहीं था। কেউ কেউ আবার বলছেন তৃণমূল কংগ্রেস আমলেও মুসলিমদের প্রকৃত উন্নয়ন হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সংখ্যালঘু ঠিক যদি কত উনি আনিস খানকে ছাড় থেকে ফেলে দিত না, কোন পুলিশে ফেললো? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মী না, তাবান্নাকে হত্যা করে বলে আজ্জি করের কান্নাতে মা ভুলিনি মোরা কেউ, আর কালিয়াগঞ্জের বোমায় মরল শিশু তাবান্নার দেহ। তবে নতুন বিধানসভায় বিজেপির 207 জন সদস্যের মধ্যে একজনও মুসলিম বিধায়ক নেই। পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন বিজেপির মূল রাজনৈতিক দর্শনেই আসলে মুসলিমদের কোনো ঠাঁই নেই। বিজেপির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, তার কারণ তাদের যে মতাদর্শগত অবস্থান, সেই অবস্থানে যাদের পুণ্যভূমি এবং পিতৃভূমি, এটা আমি একদম সাভারকর থেকে বলছি, যাদের পুণ্যভূমি এবং পিতৃভূমি হচ্ছে ভারতবর্ষ, তারাই হচ্ছে যথার্থ নাগরিক, যথার্থ ভারতীয়, এবং যাদের নয় তারা হচ্ছে বাইরের। এটা তারা আদর্শগতভাবে মনে করে। কিন্তু আদর্শগতভাবে মনে করলেই তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সেই পুরো জিনিসটা করা যায় না। তার ফলে আমরা কিন্তু ভারতবর্ষে বিভিন্ন রকমের বিজেপি দেখতে পাই। যেমন ধরুন গোয়া একটা বিজেপি শাসিত রাজ্য। গোয়াতে হচ্ছে সমস্ত ধরনের মাংস পাওয়া যায়। গোয়া অত্যন্ত একটা টুরিস্ট ডেস্টিনেশন। বা এই যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে, পুরো 7 সিস্টার্স, অরুণাচলও হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। অরুণাচলেও হচ্ছে মাংস খাওয়ায় কোনো অসুবিধা নেই। অন্যদিকে যদি আমরা উত্তরপ্রদেশ দেখি, সেখানে হচ্ছে আমরা দেখেছি যে রামনবমীর সময় মাংস বিক্রি করা যাবে কি যাবে না এই নিয়ে নানান প্রশ্ন হয়েছে। বা উত্তরাখণ্ডে ইউসিসি চালু হয়েছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির কি মডেল হবে এইটা আমরা সবাই তাকিয়ে আছি, এবং আমরা একটু বলতে পারেন মানে কিছু কিছু মানুষ শঙ্কিত, কিছু কিছু মানুষ দেখতে চাইছেন। ফলে নতুন সরকারকে ঘিরে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজে আতঙ্ক যেমন রয়েছে, উৎকণ্ঠা বা প্রত্যাশাও রয়েছে।
তবে মাত্র কয়েকদিন বয়সী এই সরকার আগামী দিনে ঠিক কোন রাস্তায় হাঁটবে তা নিয়ে অনিশ্চয়তার পাল্লাটাই বোধহয় সবচেয়ে ভারী। গত বেশ কয়েকটি কোরবানির ঈদে দেখা গেছে বাংলাদেশে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে তা ফেলে দিয়েছেন। কেউ কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন। কিন্তু চাইলেই এই চামড়া ফেলে না দিয়ে আপনি ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারেন। চলুন জেনে নেই সে পদ্ধতিগুলো। গরু জবাই করার পরে যখন প্রথম আমরা চামড়াটা হাতে পাবো, সেই চামড়াটা হাতে পাওয়ার পরে প্রথম কাজ হবে চামড়াটার মধ্যে যে রক্ত লেগে আছে, যে ময়লা লেগে আছে, এগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ধাপটা হবে চামড়ার যে মাংসের দিকের যে অংশটা, সেই অংশে যে মাংস চর্বি লেগে আছে সেগুলো একটা ধারালো অস্ত্র দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে চামড়ার যে ময়লাটা আছে সুন্দর পরিষ্কার পানি দিয়ে আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরের ধাপটাই হবে হচ্ছে আপনার পশমটা ছাড়িয়ে নেওয়া। পশম ছাড়ানোর জন্য আপনাকে চুনের পানিতে চামড়াটা ভিজিয়ে রাখতে হবে এবং এটা নিয়মিতভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে চামড়াটার পশমটা টেনে টেনে দেখতে হবে যে উঠে আসে কিনা। যখন দেখবেন যে চামড়ার পশমটা উঠে আসছে তখন চামড়াটা ওই চুনের পানি থেকে উঠিয়ে চাকু দিয়ে বা একটা ধারালো কিছু দিয়ে ওইটা টেনে 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 চামড়াটা পরিষ্কার করতে হবে, অনেকটা শেভ করার মতো। সেটা পরিষ্কার করা হয়ে গেলে এরপরে জাস্ট পরিষ্কার পানি দিয়ে চামড়াটার মধ্যে যে চুনের যে অংশটা ছিল সেইটা পরিষ্কার করে নিতে হবে। নেয়ার পরের ধাপটা শুরু হবে আপনার ট্যানিং এর প্রসেস। ট্যানিং আপনার করা যায় বিভিন্ন রকম ভাবে করা যায়। এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি আছে, কিন্তু যেহেতু একজন ব্যক্তি করবে এটা সম্ভব না। এটা দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে আপনার অয়েল ট্যান এবং অয়েল এবং সান ট্যান একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে হচ্ছে আপনার গাছের ছাল বাকলের এক্সট্রাক্ট থেকে যে রসটা বের হয় সেই রসটা দিয়েও ট্যানিং করা সম্ভব। অয়েল ট্যানের পদ্ধতিটা আপনার এইখানে আপনাকে যে কোনো ধরনের অয়েল নিতে হবে, সেটা আপনার ভেজিটেবল অয়েল হতে পারে, সেটা আপনার অলিভ অয়েল হতে পারে, সেটা সয়াবিন অয়েল হতে পারে, সেটা আপনার সরিষার তেল হতে পারে। এই অয়েলের সঙ্গে আপনার হলুদ মিশ্রণ করে, আমরা যে হলুদ দিয়ে যে রান্না করি সেই হলুদ মিশ্রণ করে এইটা পুরো চামড়াটাতে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে চামড়াটা কোনো একটা কাঠের সঙ্গে বা কোনো একটা ফ্রেমে টান করে এটা রোদে দিয়ে দিতে হবে এবং এর উপরে এই অয়েলটা মাঝে মাঝেই দিতে হবে। আজকে দিলেন, আজকে দেওয়ার পরে এটা রোদে শুকানো হলো, আবার আগামীকালকে আবার একটু অয়েল দিলেন, দিয়ে আবার আগামীকালকে রোদে দেওয়া হলো। এই প্রসেসটা কন্টিনিউ যখন আপনি করবেন 7 দিন 8 দিন বা 10 দিন যখন প্রসেসটা কন্টিনিউ করবেন, এই চামড়াটা আসলে সান এবং এই অয়েল যুক্ত হয়ে আসলে পুরো চামড়াটা ট্যান্ড হয়ে যাবে। এটাই মূলত আপনার অয়েল ট্যানিং আমরা বলি। ওই চামড়া থেকে আপনি যে কোনো প্রোডাক্ট করতে পারবেন, বিভিন্ন নাইফের কাভার করা সম্ভব, এছাড়া আপনার যে কোনো বক্স করা সম্ভব, যে কোনো ব্যাগ তৈরি করা সম্ভব, পার্স করা সম্ভব। বাবলা গাছের ছাল দিয়ে ট্যানিং করা সম্ভব। বাবলা গাছের ছাল, তারপরে হরিতকি এবং বাবলা গাছের ফল, এগুলো এক জায়গায় মিশিয়ে ক্র্যাশ করে একটা পানির ড্রামের মধ্যে দিয়ে সেই পানির ড্রামের মধ্যে আপনার চামড়াটা ডুবিয়ে রাখতে হবে এবং এই প্রসেসটাও আপনার দীর্ঘদিন চলতে হবে। সেই ক্ষেত্রে আপনার 1 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেই প্রসেসটাও আপনি প্রতিদিন আপনাকে তদারকি করতে হবে এবং চামড়াটা প্রতিদিন আপনাকে নেড়ে নেড়ে দিতে হবে এবং আপনি একটা পর্যায়ে যে দেখবেন যে আপনি যে প্রথম যে ছাল বাকলগুলো দিয়েছিলেন সেগুলো আসলে চামড়াটা নিয়ে নিয়েছে এবং আপনি দেখবেন যে পানিটা প্রথমের দিকে অনেকটা কালারফুল ছিল এবং পরবর্তীতে 7 দিন পরে দেখবেন যে পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। তখন আবার আপনাকে এটা প্রয়োগ করতে হবে। এই প্রসেসটা আপনি কন্টিনিউ করলে ঠিক এটার ক্ষেত্রেও আপনি দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে 1 মাস পরে গিয়ে বা 2 মাস পরে গিয়ে আপনি দেখবেন যে চামড়াটা ট্যানিং হয়ে গেছে। আর এটা বোঝার একটা উপায় আছে যে চামড়াটা অল্প একটু কেটে চামড়ার সাইডটা আপনি খেয়াল করবেন। যখন আপনি চামড়ার সাইডটা খেয়াল করবেন দেখবেন যে চামড়ার ভিতরে যখন দেখবেন যে কোনো সাদা অংশ নেই তখন বুঝবেন যে ট্যানিংটা কমপ্লিট হয়ে গেছে। ভিজানোর পরে যখন পুরো ট্যানিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে এটা রোদে শুকাতে হবে এবং এটার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে একটা ফ্রেমের সঙ্গে চামড়াটা একেবারে টান টান করে রোদে শুকাতে হবে।
রোদে 2 থেকে 3 দিন আপনি শুকানোর পরেই আপনি দেখবেন যে পুরো চামড়াটা সুন্দর ব্যবহারযোগ্য হয়ে গেছে। এটার কালারটা অনেকটা ডার্ক ব্রাউনিশ হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে চামড়াতে কোনো রক্ত, মাংস এবং চর্বি থাকা যাবে না। তারপর এটা হচ্ছে আপনার স্যালাইন ওয়াটারে এটা ধুয়ে নিতে হবে, ধুয়ে বা ভিজিয়ে রাখতে হবে। চামড়াটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে যে পাশটাতে আমাদের পশম থাকবে না, তো ওই পাশটাতে হচ্ছে লবণ, ফিটকিরি, এটা পাউডার করে লবণ এবং ফিটকিরি, বোরিক পাউডার যদি সম্ভব হয় দেওয়া ভালো, কারণ বোরিক পাউডার হচ্ছে তাড়াতাড়ি আপনার চামড়া থেকে পানিটা সে শোষণ করে নেয়। এটা যদি আমরা ভালোভাবে মিশিয়ে টান টান করে এটা ফুল সানড্রাই করি, তো সানড্রাই করার পরে এটা কয়েকদিন বা যদি আমার 7 দিন বা 10 দিন টানা রোদ থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি এটা শুকিয়ে এটা আপনার ডিসপ্লের জন্য উপযোগী হয়ে যাবে। এটা চামড়াটা হচ্ছে আপনার রোদে শুকানোর পরে যেহেতু আমরা লবণ এবং ফিটকিরি ইউজ করেছি, ওইটা আবার একটু পরিষ্কার করে নিতে হবে। এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবং ফুল ড্রাই হলে এটা মোটামুটি তৈরি হয়ে যাবে। ফুটবল মাঠে খেলোয়াড়রা খেলা বাদে অনেক দুষ্টামিও করেন, অভিনয়, টানাটানি, মারামারি, ইচ্ছা করে সময় নষ্ট ইত্যাদি ইত্যাদি। তবে এই বিশ্বকাপে সেগুলো করা একটু কঠিন হয়ে যাবে বলে মনে হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFBA এমন কিছু নতুন পদক্ষেপ অনুমোদন করেছে যেগুলো লক্ষ্য হলো ম্যাচের গতি আরো বাড়ানো আর খেলায় ইচ্ছাকৃত সময় নষ্ট করা কমিয়ে আনা। তো চলুন দেখে আসি 2026 বিশ্বকাপে এমন 9টি নতুন নিয়ম আর 2টি প্রশ্ন যেগুলো দর্শক হিসেবে আপনার আমার পুরো ম্যাচ দেখার অভিজ্ঞতা বদলে দিতে পারে। খেলার শেষ 10 মিনিট বা একেবারে শেষের দিকে সময় নষ্ট করা ফুটবলের সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর একটা। দেখা যায় কেউ থ্রো ইন নিতে দেরি করছে, কেউ আবার গোল কিক নিতে 20 সেকেন্ড সময় লাগাচ্ছে, আবার অনেকে ইনজুরির ভান করে পড়ে আছে। 2026 বিশ্বকাপে এসবের বিরুদ্ধে ফিফা অনেক বেশি কঠোর হতে যাচ্ছে। এখন থেকে কোনো রেফারি যদি মনে করে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দেরি করছে, তাহলে তিনি সরাসরি 5 সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। রেফারি হাত উঁচু করে 5, 4, 3, 2, 1 গুনবেন, আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই বল খেলায় ফেরাতে হবে। তা না হলে থ্রো ইন চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর গোল কিকে দেরি করলে প্রতিপক্ষ পাবে কর্নার। মানে সময় নষ্ট করতে গেলে উল্টা নিজের দলই বিপদে পড়বে। সময় অপচয় ঠেকানোর আরেকটা বড় পরিবর্তন এসেছে সাবস্টিটিউশন বা খেলোয়াড় বদলে। আগে আমরা প্রায়ই দেখতাম 88 মিনিটে মানে খেলা শেষ হওয়ার 2-1 মিনিট আগেও খেলোয়াড় বদল হচ্ছে, আর যিনি মাঠ ছাড়ছেন তিনি দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ধীরে হাঁটছেন, এইসব করছেন, ওই কয়েক মিনিট সময় নষ্ট করছেন আর কি। কিন্তু এখন থেকে সেটা আর হবে না। রেফারির সংকেত পাওয়ার পর খেলোয়াড়ের হাতে থাকছে প্রায় 10 সেকেন্ডের মতো। এই সময় মাঠ ছাড়তে পারলে তো ভালোই, আর না ছাড়তে পারলে তার বদলি খেলোয়াড়কে মাঠে ঢুকতে আরো 1 মিনিট অপেক্ষা করতে হবে। মানে সময় নষ্ট করতে গিয়ে নিজের দলই 1 মিনিট একজন কম খেলোয়াড় নিয়ে খেলবে। 2026 সালে VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষমতা আরো বাড়ছে। আগে VAR শুধু সরাসরি লাল কার্ডের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারত, এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রেও পরিষ্কার ভুল হলে VAR ঢুকতে পারে। মানে ভুল খেলোয়াড়কে কার্ড দিলে সেটা ঠিক করা যাবে। এমনকি কিছু খেলায় ভুল কর্নার কিকের সিদ্ধান্তও VAR বদলাতে পারবে। তবে একটা শর্ত আছে, সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নিতে হবে যাতে খেলা বেশিক্ষণ থেমে না থাকে। 2026 সালের বিশ্বকাপেই হয়তো পরীক্ষামূলকভাবে রেফারির বডি ক্যাম ব্যবহার করা হতে পারে। মানে মাঠের ভেতরে আসল অভিজ্ঞতা, খেলোয়াড়দের চাপ, দৌড়, চিৎকার সবকিছু আরো কাছ থেকে দেখা যাবে রেফারির বডি ক্যাম থেকে। অবশ্য ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে আয়োজকদের হাতে। রেফারি নিজেই অ্যাকশন ক্যামেরা লাগিয়ে মাঠে ঘুরতে পারবেন না। দর্শকদের জন্য এটা হতে পারে একটা নতুন ধরনের ফুটবল অভিজ্ঞতা। আর এখন থেকে রেফারিকে ঘিরে চিৎকার চেঁচামেচি করলে খুব দ্রুত কার্ড দেখা যেতে পারে। ফিফা চাচ্ছে শুধু অধিনায়কই রেফারির সাথে কথা বলুক। অন্য খেলোয়াড়রা যদি আক্রমণাত্মকভাবে প্রতিবাদ করে তাহলে হলুদ কার্ড পেতে পারে। আর যদি কোনো দল ইচ্ছাকৃতভাবে মাঠ ছেড়ে চলে যাওয়া বা ম্যাচ বন্ধ করার চেষ্টা করে তাহলে রেফারি ম্যাচ ফোরফিটও ঘোষণা করতে পারেন। মানে অটোমেটিক খেলায় হেরে যেতে পারে দলটি। ডগজো মানে হচ্ছে ডিনাইং অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি। সহজ ভাষায় বললে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করলে সাধারণত লাল কার্ড দেওয়া হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যদি রেফারি অ্যাডভান্টেজ দেন আর সেই আক্রমণ থেকে যদি শেষ পর্যন্ত গোল হয় তাহলে অনেক ক্ষেত্রে আর কোনো কার্ডই দেওয়া হবে না, কারণ গোলের সুযোগ তো শেষ পর্যন্ত নষ্ট হয়নি। এটা শুনে ছোট পরিবর্তন মনে হলেও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এর বিশাল প্রভাব পড়তে পারে। আর এবার আসছে নাটক কম করো প্রিয় নিয়ম, যেটা নিয়ে ফুটবল ভক্তরা অনেকদিন ধরেই বিরক্ত। ভুয়া ইনজুরি। অনেক সময় খেলোয়াড়রা পড়ে গিয়ে খেলা থামিয়ে দেয়, দল তখন কোচ থেকে নির্দেশনা নেয়। এখন থেকে চিকিৎসা কর্মী মাঠে ঢুকলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই খেলোয়াড়কে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। মানে শুধু শুধু পড়ে থাকলে নিজের দলকে 1 মিনিট একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হবে।
ফুটবলে আমরা প্রায় দেখি খেলোয়াড়রা জার্সি বা হাত দিয়ে মুখ ঢেকে কথা বলছে, যেন ক্যামেরা বা লিপ রিডিং দিয়ে কিছু ধরা না পড়ে। 2026 বিশ্বকাপে প্রতিপক্ষ বা রেফারির সঙ্গে কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে রাখলে সেটাকে অখেলোয়াড় সুলভ আচরণ হিসেবে ধরা হতে পারে, আর কিছু ক্ষেত্রে সরাসরি লাল কার্ডও দেখা যেতে পারে। মাঠে বর্ণবাদী, অপমানজনক বা অশোভন মন্তব্য ঠেকানোর জন্য কর্তৃপক্ষ এখন অনেক বেশি কড়াকড়ি অবস্থান নিচ্ছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে হলুদ কার্ডের নিয়মে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষ হওয়ার পর হলুদ কার্ড রিসেট হয়ে যাবে, আর কোয়ার্টার ফাইনালের পর আবারও রিসেট হবে। মানে সেমিফাইনাল বা ফাইনালে শুধু পুরনো হলুদ কার্ডের কারণে বড় তারকারা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দর্শকদের জন্য এটা অবশ্য ভালো খবর, কারণ বিশ্বকাপের বড় ম্যাচে সবাই তো বড় খেলোয়াড়দের দেখতে চায়, কিন্তু এতে মাঠে একটু দুষ্টমি করার সম্ভাবনা আছে। কার্ড তো রিসেট হবেই, করলে ক্ষতি কি মোডেও খেলতে পারেন অনেকে। যাই হোক, এখন শেষ দুইটা প্রশ্ন। এক, আপনার কি মনে হয় এই নিয়মগুলো কি ফুটবলের সেই আবেগ, নাটক বা স্বতঃস্ফূর্ততাকে একটু কমিয়ে দিতে পারে? আর দুই, ফাইনালে কোন দুই দল খেলবে জানেন? আমি জানি না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।